খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সন্দেশখালীতে বিজেপিতে ধস, রেখা পাত্রের সঙ্গী সহ 3000 পদ্মকর্মীর সামিল তৃণমূলে। 80 জন মৃত্যু, প্রায় 900 আহত। ইসরায়েলের মারণ আক্রমণে শ্মশান ইরান, মৃত্যুর গন্ধে ভারী দুদেশের বাতাস। হাতে আর 48 ঘন্টা, 180 ডিগ্রি ঘুরবে বাংলার পরিস্থিতি, জানিয়ে দিল দপ্তর। দেখা করলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী, সফর শেষে হতাশ ইউনূস, মুখ খুললেন নিজেই। 5 লক্ষ টাকা তোলা না পেয়ে বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ টিএমসি নেতার বিরুদ্ধে। কংগ্রেসের 44 কোটি টাকা বিজেপির সঙ্গে গোপন চুক্তি। কন্যগড় নবগ্রাম সমবায় ব্যাংক নির্বাচনে জয়লাভ তৃণমূল কংগ্রেসের। বিমান দুর্ঘটনার 3 দিন পর গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ শনাক্ত। পুনেতে নদীর ওপর ভেঙে পড়ল সেতু, মৃত 2, নিখোঁজ অন্তত 15 জন। মাঝ আকাশে জ্বালানি শেষ, তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ ব্রিটেনের F-35B যুদ্ধ বিমানের। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শিবিরে বড় ভাঙন। সন্দেশখালীতে রেখা পাত্রের সঙ্গী সহ 3000 পদ্মকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। 21শে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালীতে বড়সড় ভাঙন। সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী বিজেপি নেত্রী লতিকা মিস্ত্রি রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশখালীতে প্রথম আন্দোলনকারী সুদেষ্ণা দাস, সুজিত নস্কর সহ 3000 জন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাসদা, উপস্থিত ছিলেন সুজিত বোস সহ আরও। ইরানে ইসরায়েলের আক্রমণে 80 জনের মৃত্যু, অন্তত 800 আহত। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তার শোনার তো কোনো লক্ষণই কোনো দেশে দেখা যাচ্ছে না। চারিদিকে আগুন, ধোঁয়া, রক্ত, ধ্বংসস্তূপ। মুহুর্মুহু মিসাইল, মুহুর্মুহু আছড়ে পড়ছে মিসাইল, কখনো ড্রোন, কান পাতলেই শুধু বিস্ফোরণের শব্দ। যুদ্ধরত 2 দেশ ইরান আর ইসরায়েলের ছবিটা মোটামুটি এক। কদিন আগেই রাষ্ট্রসংঘে ইরানি রাষ্ট্রদূত দাবি করেছেন ইসরায়েলের বিমান হানায় শীর্ষ সেনা আধিকারিক সহ মোট 78 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত কমপক্ষে 320 জন। ইরানের পাল্টা প্রত্যাঘাতে ওদিকে তেল আভিভে ইরানের পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েলও 34 জন আহত হয়েছেন বলে খবর। ইসরায়েলি সেনাপুত্রের দাবি অন্তত 100টি মিসাইল ছুড়েছে ইরান, যার বেশিরভাগই রুখে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যদি খামেইনি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখেন তাহলে তেহরান পুড়ে যাবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের নাগরিকদের ক্ষতির জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ক্রমাগত ইরানি হামলার মুখে আইডিএফ যেভাবে দৃঢ়তার সাথে লড়ছে তার প্রশংসাও করছেন ইসরায়েলের। ভ্যাপসা গরম, মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি, তাতে আরও বাড়ছে ভ্যাপসা গরম। পশ্চিমাঞ্চলের গরমের দাপট একেবারে মাথা খারাপ করার মতন। রাস্তায় বেরোলেই একেবারে গলদঘর্ম অবস্থা। কিন্তু কবে থেকে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি, প্রশ্ন বঙ্গবাসীর। এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 17 থেকে 18 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। 15 তারিখ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম বাদ দিয়ে প্রায় সব জেলাতে বৃষ্টি হবে। রবিবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ বাদ দিয়ে সব জায়গায় বৃষ্টি হবে। 16 উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। 16 তারিখ দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর ও 2 পরগনাতে ভারী বৃষ্টি। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। 17 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। 17 তারিখ উত্তরবঙ্গেও সব জেলাতে বৃষ্টি বাড়বে। 18 তারিখ বর্ষা ঢুকবে, দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি। 18 তারিখ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বাদ দিয়ে সব জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
19 তারিখ দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান বাদ দিয়ে বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। 19 তারিখ উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর বাদ বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। 20 তারিখ বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। 21 তারিখ 2 মেদিনীপুর ও 2 পরগনাতে ভারী বৃষ্টি, বাকি জেলায় হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জায়গায় 30 থেকে 40 কিমি ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। 18 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় 30 থেকে 40 কিমি ঝড় সহ বৃষ্টি হবে। 19 তারিখ শুধু পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে, বাকি জেলায় বৃষ্টি কমবে। অর্থাৎ আবহাওয়াবিদরা জানাচ্ছেন তাপমাত্রা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, এবার থেকে কমবে। সদ্য লন্ডন সফর সেরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গ্লানি, বিক্ষোভ, প্রতিবাদ, আলোচনা সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়েছে। তবে ইউনূসের এই সফরে সবচেয়ে বেশি নজর লাগা বিষয় একটাই, তা হলো কিয়ের স্টারমারের দেখা না পাওয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তার সঙ্গে দেখা করতে সাফ নারাজ কিয়ের স্টারমার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না করেই তাই দেশে ফিরতে হলো তাকে। এবার সেই সাক্ষাৎ না হওয়া নিয়ে বিবিসির সামনে মুখ খুললেন ইউনূস। কি বললেন তিনি? ইউনূসের দাবি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে খুশি হতাম, কিন্তু তিনি হয়তো ব্যস্ত রয়েছেন বা অন্য কোনো কারণেও হতে পারে। তবে এটা আমার জন্য একটা ভালো সুযোগ ছিল। এখন তিনি ব্যস্ত, তাই আমি তাকে বাংলাদেশ আসার আমন্ত্রণ দিয়ে এসেছি। উনি এলে আমাদের কাছে অনেক সময় থাকবে। আমরা কি করতে চাইছি তখন তিনি হয়তো বুঝতে পারবেন। পদের থেকে কিন্তু ইউনূসের ভার কম নয়, অন্তত বাংলাদেশের রাজনৈতিক মহল তো তেমনটাই বলছে। তাদের কথায় দুজনের পদমর্যাদা একই, তাও ইউনূসকে কার্যত ছোট করে মুখ ফেরালো ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিন বিবিসির সামনে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ইউনূস। তার কথায়, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার। সুযোগটা কোন কারণে হাতছাড়া হয়েছে তা আমি জানি না, সেই জন্যই আমি বলছি বাংলাদেশে তার আশাটা দারুণ। মালদার কালিয়াচকে ফের প্রকাশ্যে এলো শাসক দলের গোষ্ঠী কোন্দল ও তোলাবাজির ভয়াবহ চিত্র। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় কালিয়াচক 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর এবং আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। কয়েকদিন ধরে কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে এলাকা দখল নিয়ে তীব্র বিবাদ চলছিল। অভিযোগের তীর সরাসরি তৃণমূল ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখের দিকে। জানা গেছে, সারিউলের শ্বশুরবাড়ির সদস্যরা তৃণমূল থেকে জয়ী হলেও বর্তমানে তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত। এই বিষয়টি নিয়েই 2 পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ উঠেছে, এই বিবাদের মীমাংসার জন্য ব্লক সভাপতি সারিউল 5 লক্ষ টাকা তোলা দাবি করেন। অপর পক্ষ এই টাকা দিতে অস্বীকার করে এবং বিষয়টি জেলা নেতৃত্বের কাছে জানায়। এমনকি স্থানীয় বিধায়ক আব্দুল গনিও রাজ্য নেতৃত্বকে জানান যে ব্লক সভাপতি সারিউল কংগ্রেস দলের নেতাকর্মীদের সঙ্গে হাত দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জাতীয় মিডিয়া ইনচার্জ অনুরাগ ধান্ডা বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বিজেপিকে সাহায্য করার জন্য কংগ্রেস 44 কোটি টাকা নগদ অনুদান পেয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত নথি থেকে এই তথ্য উঠে এসেছে। ধান্ডার অভিযোগ, বাইরে থেকে বিজেপি ও কংগ্রেস পৃথকভাবে নির্বাচন লড়লেও অভ্যন্তরীণভাবে তাদের মধ্যে গোপন যোগসাযোগ ছিল। তিনি বলেন, বিজেপি কংগ্রেসকে রক্ষা করে, যেমন কমনওয়েলথ বা 2G কেলেঙ্কারিতে গান্ধী পরিবারকে ক্লিন চিট দেওয়া, এই অর্থ আপের নেতাদের পরাজিত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। অনুরাগ ধান্ডা জানিয়েছেন, নির্বাচনের পর দলগুলোর জমা দেওয়া নথিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। তিনি প্রশ্ন করছেন, কংগ্রেসের কোনো জরিপে অস্তিত্ব না থাকা সত্ত্বেও কে তাদের 44 কোটি টাকা দিয়েছে? তুলনায় আপ মাত্র 2000 টাকা এবং বিজেপি 1 টাকাও নগদ অনুদান পায়নি। ধান্ডার দাবি, এই অর্থে দিল্লির আপের বিরুদ্ধে কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, বিজেপির তদন্ত সংস্থাগুলো এই বিষয়ে নীরব থাকায় এই অভিযোগ আরও জোরালো হয়। এই ঘটনা দিল্লির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কর্ণগড় নবগ্রাম সমবায় ব্যাংক নির্বাচনে
56/0 আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। স্বাধীনতার পরবর্তী সময়ে এই ব্যাংকে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। যদিও নির্বাচনের শেষ বেলায় সিপিএম ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কর্ণগড় নৈরি অবরোধ করে। সেখান থেকে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মীর সাথে সিপিএম কর্মীদের হাতাহাতি শুরু হয়ে যায়, যদিও পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন দাস বলেন, দীর্ঘদিন সিপিএম এই ব্যাংকে নির্বাচন করতো না। এই প্রথম নবগ্রামের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেল। গোটা বাংলার সাথে নবগ্রামের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিশ্বাস রেখে নবগ্রাম ব্যাংক নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করেছেন। 26 নির্বাচনের আগে এই জয় আবারও প্রমাণ করে দিচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে যে যাই বলুক, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথেই থাকবে এবং তৃণমূল কংগ্রেসকেই নির্বাচিত করবে। আহমেদাবাদের হাসপাতালে অবশেষে শনাক্ত হলো গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ। বিমান দুর্ঘটনার 3 দিন পর ডিএনএ নমুনার মাধ্যমে দেহটি শনাক্ত করা হয়েছে। তার পরিবারের লোকজনের কাছে থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলেন। তার সঙ্গে মৃতদেহের ডিএনএ নমুনা মিলেছে। দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে রূপানির দেহ নিয়ে গিয়েছে পরিবার। মেয়ের সঙ্গে দেখা হলো না। গত 12 জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানে উঠেছিলেন বিজয় রূপানি। লন্ডনে কন্যার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু ওই বিমান রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। সামনে একটি বিল্ডিংয়ে ধাক্কা মেরে বিমানটিকে বিস্ফোরণ হয় এবং আগুন জ্বলে ওঠে। এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত সেই AI-171 বিমানে রূপানির সহ মোট 242 জন ছিলেন। একজন মাত্র যাত্রী বরাত জোরে বেঁচে গিয়েছেন। বাকি 241 জনেরই মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এখনও পর্যন্ত আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 270। বিজয় রূপানির দেহ শনাক্ত। 2016 থেকে 2021 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন রূপানি। বিমান ভেঙে পড়ার পর বিস্ফোরণের অভিঘাতে যাত্রীদের অধিকাংশের দেহ ঝলসে গিয়েছে। গুজরাট প্রশাসন প্রথম দিনই জানিয়েছিল দেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষা করে দেখা হবে। তাছাড়া কোনো লাশই শনাক্ত করা সম্ভব নয়। বিমানে যাত্রীদের আত্মীয়দের ডিএনএ নমুনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিমানটি যেখানে ভেঙে পড়েছে সেটি ছিল ডাক্তারদের একটি হোস্টেল ভবন। সেখানে এবং তার আশেপাশেও অনেকের মৃত্যু হয়েছে। রূপানির পরিবার প্রথম দিন থেকেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখেছিল। 3 দিন পর তাদের দেওয়া ডিএনএ নমুনার সঙ্গে রূপানির নমুনা মিলে যায়। এখনও পর্যন্ত ডিএনএ নমুনার মাধ্যমে আহমেদাবাদে 32টি দেহ শনাক্ত করা হয়েছে। তার মধ্যে 14টি দেহ তুলে দেওয়া গিয়েছে পরিবারের হাতে।